শুভ সন্ধ্যা সবাইকে। আজ 2রা জানুয়ারি বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, নতুন বছরে আরো 34,000 পদে নিয়োগ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। 12 গ্রামে প্রাক্তন জিপি সদস্যের প্রতিনিধির বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাসের নামে উৎকুচ নেওয়ার অভিযোগ। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সংখ্যালঘু এলাকায় ব্যাপক তৎপরতা শুরু বিজেপির। সাহেবমারা গ্রামের সভায় শতাধিক মানুষের দলে যোগদান। মনমোহন সিংহকে ভারতরত্ন ঘোষণার দাবিতে প্রস্তাব পাস তেলেঙ্গানা বিধানসভায়, সমর্থন বিজেপির। চেরাগি বনাঞ্চলের বাঁশ কেটে পাচার অব্যাহত। 3 বাহিনীর বদলে এক অভিন্ন বাহিনী। নতুন বছরে প্রতিরক্ষা কাঠামোয় বড় বদল কেন্দ্রের। নির্মাণ কাজ শেষ না হতেই গুয়াহাটি উত্তর গুয়াহাটি সেতুর নামকরণ মুখ্যমন্ত্রীর। 56টি নতুন ইলেকট্রিক বাস ও বাস টার্মিনালের উদ্বোধন। ইলেকট্রিক বাস সেবায় দেশের মধ্যে ষষ্ঠ আসাম, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। ফসল বীমায় বরাদ্দ বৃদ্ধি। নতুন বছরের প্রথম দিনই কৃষকদের জন্য বড় সুখবর কেন্দ্রের। মহাকুম্ভে অহিন্দুদের দোকান বসানো যাবে না, হুঁশিয়ারি আখড়া পরিষদের। এবং সর্বশেষ খবরটি হলো, কম্পিউটারে নিয়ন্ত্রণ করবে বদলি প্রক্রিয়া। রাজ্যে চালু হলো স্বাগত সতীর্থ পোর্টাল। এবারে শুনুন বিস্তারিত খবর। 1 জানুয়ারি 1 লক্ষ নিয়োগের প্রতিশ্রুতি পালন করে পুরোপুরি স্বচ্ছভাবে সরকারের বিভিন্ন পদে 1,24,680 জনকে নিয়োগ করা হয়েছে। নতুন বছরে আরো 34,753টি পদে নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নতুন বছরের প্রথম দিন তিনি বলেন, পুরোপুরি স্বচ্ছভাবে 1,24,680 জনকে নিয়োগ করা হয়েছে সরকারের বিভিন্ন পদে। কিন্তু নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন উঠেনি, একটি মামলাও হয়নি আদালতে। সেটা এক নজিরবিহীন ঘটনা। দেশের অন্যান্য রাজ্য আসামের এই কৃতিত্বের প্রশংসা করেছে। নতুন বছরে আরো 34,753টি পদে নিয়োগের লক্ষ্য নিয়েছে সরকার। পরবর্তী খবরটি হলো, নতুন বছরে বড় বদল আসতে চলেছে ভারতীয় সেনাবাহিনীতে। রাজনাথ সিং আগেই জানিয়েছেন যে 2025 সাল থেকেই ভারতের প্রতিরক্ষা বাহিনীর একত্রীকরণের লক্ষ্যে ব্যবস্থা নেওয়া শুরু হবে। বছরের প্রথম দিনে সেই লক্ষ্যে করা হলো প্রথম পদক্ষেপ। বুধবার সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানদের জন্য ব্যক্তিগত স্টাফ অফিসার নিয়োগ করা হবে তাদের সিস্টার সার্ভিস থেকে। সেনা প্রধান তার ব্যক্তিগত স্টাফ অফিসার পাবেন নৌবাহিনী বা বায়ুসেনা থেকে। একইভাবে নৌসেনা প্রধান ও বায়ুসেনা প্রধানরাও তাদের ব্যক্তিগত স্টাফ অফিসার পাবেন নিজ পরিষেবা ভিন্ন বাকি 2 পরিষেবা থেকে। এতদিন পর্যন্ত 3 পরিষেবার প্রধানরাই তাদের ব্যক্তিগত স্টাফ অফিসারদের পেতেন শুধুমাত্র তাদের নিজস্ব পরিষেবা থেকে। এই প্রথম অন্য বাহিনী থেকে বাহিনীর প্রধানদের জন্য এইচডি ক্যাম্প নিয়োগ করা হবে। এটা 3 বাহিনীর একত্রীকরণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। 2020 সালে প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে জেনারেল বিপিন রাওয়াতকে নিয়োগ করার মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়েছিল। বর্তমানে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ঐক্যমতের ভিত্তিতে চলা এক পদ্ধতিতে 3 বাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন। তবে 2025 সালের মধ্যে 3টি ভিন্ন বাহিনীর এক অভিন্ন বাহিনীকে দেখা যেতে পারে। বর্তমানে ভারতের সেনা, নৌসেনা এবং বায়ুসেনার দেশ জুড়ে পৃথক পৃথক কমান্ডো রয়েছে। থিয়েটারাইজেশন হলে 3 বাহিনীর ভিন্ন ভিন্ন কমান্ডের পরিবর্তে একই থিয়েটার কমান্ডের আওতায় 3 বাহিনীর সদস্যরাই থাকবেন। আমেরিকা, চীন এবং রাশিয়ায় প্রতিরক্ষা বাহিনীর থিয়েটারাইজেশন বাস্তবায়িত হয়েছে। তবে 3 দেশেই কোনো একটি থিয়েটার কমান্ডের 3 বাহিনী স্বতন্ত্র পরিচয়ে নিজেদের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে কাজ করে। ভারতের থিয়েটার কমান্ডের আওতায় কিন্তু 3 বাহিনীর আর স্বতন্ত্র পরিচয় থাকবে না, তারা একটি অভিন্ন বাহিনী হিসেবেই কাজ করবে। এই ধরনের থিয়েটার কমান্ডো স্থাপনে ভারতই হবে বিশ্বের প্রথম গণতান্ত্রিক দেশ। তবে তার আগে অনেক কাজ বাকি আছে। প্রায় 200টি সমস্যা চিহ্নিত করা হয়েছে যেগুলির সমাধান প্রয়োজন। পরবর্তী খবরটি হলো, নতুন বছরের প্রথম দিনই কৃষকদের জন্য বড় সুখবর। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় বরাদ্দ এক ধাক্কায় অনেকটা বাড়ালো মোদী সরকার। একই সঙ্গে বাড়ানো হলো রাসায়নিক সারে ভর্তুকির পরিমাণও। ইংরেজি নববর্ষের প্রথম দিন বুধবার এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে যদি এ পর্যন্ত কোনো গণ আন্দোলন বিব্রত করে থাকে সেটা কৃষক বিক্ষোভ। 2021 সালে কৃষকদের আন্দোলনের জেরে কৃষি আইন প্রত্যাহার করতে হয় কেন্দ্রকে। তারপরও কৃষক বিক্ষোভের রেশ কমেনি। এখনো পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের একটা বড় অংশ আন্দোলনরত। দীর্ঘদিন ধরে পাঞ্জাবে অনশনে কৃষক নেতা দাল্লেওয়াল। কৃষকদের সেই ক্ষোভের আজ পাঞ্জাব ঘেঁষা দিল্লির বিধানসভা কেন্দ্রগুলিতেও পড়তে পারে। এই পরিস্থিতিতে কৃষক বিক্ষোভের ক্ষতে প্রলেপ দিতে একাধিক বড় ঘোষণা করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় বরাদ্দ এক ধাক্কায় অনেকটা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বছরের প্রথম দিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাকে ঢেলে সাজানো হবে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ফসল বীমা যোজনার জন্য বরাদ্দ করা হলো ৬৯,৫১৫ কোটি টাকা। প্রযুক্তিগত আধুনিকীকরণের জন্য ৮০০ কোটি টাকার তহবিল গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বর্তমানে ২৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত ফসল বীমা যোজনা চলছে। একই সঙ্গে কৃষকদের অতি প্রয়োজনীয় ডিএপি সারের ৫০ কেজির বস্তার দাম ১৩৫০ টাকা বেঁধে দিল কেন্দ্র। আন্তর্জাতিক বাজারের কারণে বহুল প্রচলিত এই রাসায়নিক সারের দাম বেড়েছে অনেকটাই। বর্তমানে খোলা বাজারে এই সারের ৫০ কেজি বস্তার দাম ৩,০০০-এরও বেশি। কৃষকদের সহযোগিতা করার জন্যই অতিরিক্ত টাকা বহন করবে সরকার। এজন্য ৩৮৫০ কোটি টাকা সরকারের তরফে ভর্তুকি দেওয়া হবে। পরবর্তী খবরটি হলো, হিন্দুবাদে অন্য কোনো ধর্মাবলম্বী ব্যক্তি মহাকুম্ভের মেলায় দোকান দিতে পারবেন না। এই দাবিতে ফের সুর চড়ালেন অখিল ভারতীয় আখড়া পরিষদের প্রধান মহন্ত রবীন্দ্র পুরী। চলতি মাসে শুরু হবে মহাকুম্ভের মেলা। বলা হয় কুম্ভ আসে প্রতি ৬ বছরে আর মহাকুম্ভ আসে ১২ বছরে। শেষবার ২০১৩ সালে এই মহাকুম্ভ মেলার আয়োজন হয়েছিল উত্তরপ্রদেশে, এরপর সরাসরি ২০২৫। তবে মহাকুম্ভের প্রাককালে মহন্ত রবীন্দ্র পুরীর এই হুঁশিয়ারি পরিস্থিতি জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তার বক্তব্য, চা, ফল ও ফুল মহাকুম্ভের এই ৩ প্রধান দোকানের মধ্যে কোনোটি দিতে পারবেন না তারা, অর্থাৎ অহিন্দুরা। তারা দোকানের মধ্যে প্রসাব করেন, তুতু ফেলেন। তাই নিষেধাজ্ঞা সত্ত্বেও যদি তারা দোকান দেয়, তবে নাগা সাধুরাই হয়তো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে নেবে। সরাসরি নাম উচ্চারণ না করলেও মহন্ত পুরী যে মুসলিমদেরই টার্গেট করেছেন তা বলা বাহুল্য। তিনি আরো বলেন, এদের দোকান দেওয়ার কারণে যদি কোনো অশান্তির ঘটনা ঘটে তাহলে বিশ্বের কাছে ভুল বার্তা যাবে। পরিপাটিভাবে শান্তির আবহে মহাকুম্ভ মেলার আয়োজন চলছে। অহিন্দুদের ঢুকিয়ে সেই শান্তিভঙ্গের কোনো মানেই হয় না। উল্লেখ্য, হিন্দুত্ববাদী নেতার এই মন্তব্যকে সঠিক নজরে দেখছেন না একাংশ রাজনীতিকরা। মুসলিমদের মহাকুম্ভ থেকে দূরে সরিয়ে রাখতে এমন মন্তব্য অখিল ভারতীয় প্রধানের মত ওয়াকিবহাল মহলের। কুম্ভ মেলার আয়োজনের সকল দায়িত্ব প্রশাসনিক মহলের বলেও এই মেলার কার্যত পক্ষে গুরু দায়িত্ব থাকে অখিল ভারতীয় আখড়া পরিষদ। মেলার তারিখ, সময়, স্নান যাত্রা, কতটা জমি কোন কাজে ব্যবহার হবে, সব দায়িত্বই সামলে থাকে এই সংগঠনটি। এবার সেই সংগঠনের প্রধানদের এহেন মন্তব্য চিন্তা বাড়াচ্ছে অহিন্দু ব্যবসায়ীদেরও। তবে হিন্দুত্ববাদী নেতার মুখে বিভেদের মন্তব্য থাকলেও মহাকুম্ভকে বৈষম্য বিরোধী রাখার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, শুধুমাত্র বিশাল আকারী এই মহাকুম্ভের বৈশিষ্ট্য নয়, এর বৈচিত্র্য নজর কাড়ার মতো। কোটি সাধুসন্ত এই মেলায় যোগদান করবেন, তবে খেয়াল রাখতে হবে কেউ বড় বা ছোট নয়। ও বৈষম্যকে সরিয়ে রেখে এই মহাকুম্ভের মহা আয়োজনকে এগিয়ে নিয়ে যেতে হবে। অপরদিকে রাজ্যের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য বদলি বা ট্রান্সফার প্রক্রিয়ায় এক নতুন পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এজন্য বছরের প্রথম দিনটিতে চালু হলো স্বাগত সতীর্থ পোর্টাল। এবার এই পোর্টালের মাধ্যমে ম্যানুয়ালি ট্রান্সফার ব্যবস্থা বন্ধ করে কম্পিউটারাইজ ট্রান্সফার প্রক্রিয়া নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এখন একজন কর্মচারী এই পোর্টালে বদলির আবেদন জানালে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তার পছন্দ মতো জায়গায় বদলির প্রক্রিয়া সম্পন্ন হবে। নতুন বছরে রাজ্য সরকারের এই বদলি প্রক্রিয়ার বিষয়ে সবিশেষ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বছরের প্রথম দিন থেকে বদলি বা ট্রান্সফার প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে আসার চেষ্টা করেছে রাজ্য সরকার। কারণ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বদলির জন্য সরকারি আধিকারিকদের দুয়ারে দুয়ারে ঘুরার বিষয়টি নতুন নয়। নার্স, ফার্মাসিস্ট বা পুলিশ কর্মীরা ট্রান্সফার পোস্টিং এর জন্য বিভিন্ন সময় আধিকারিকদের অনুরোধ করতে থাকেন, এমনকি এ ব্যাপারে রাজনৈতিক হস্তক্ষেপ হয়ে থাকে। এর প্রেক্ষিতে রাজ্য সরকার স্বাগত সতীর্থ নামের একটি পোর্টাল চালু করেছে। হিমন্ত পোর্টাল সম্পর্কে আরো জানান, প্রতি বছর এই পোর্টালটি ১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকবে। রাজ্যের যেসব তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী বদলির জন্য আবেদন করতে চান, তারা নিজেদের পছন্দ মতো ৫টি জেলার নাম উল্লেখ করে এই বদলি প্রক্রিয়া অন্তর্ভুক্ত হতে পারবেন। অর্থাৎ ১ থেকে ৫ পর্যন্ত ৫টি জেলার নাম উল্লেখ করার জন্য এতে অপশন থাকবে। একটি পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যতগুলো আবেদনের সমাধান করা যায়, পোর্টালের মাধ্যমে তা করা হবে। তিনি বলেন, একটি প্রতিষ্ঠান কর্মচারী শূন্য করে অবশ্য কাউকে বদলি করা যাবে না। এর অর্থ একটি হাসপাতালে একজন নার্স থাকলে তাকে বদলি করা সম্ভব হবে না। কিন্তু সেই হাসপাতালে যদি ২ জন নার্স থাকেন আর একজন বদলি হয়ে সেই জায়গায় নতুন একজন নার্স আসেন, তাহলে হাসপাতালের পরিষেবা বন্ধ হবে না। পরবর্তী খবরটি হলো, বারৈগ্রামে প্রাক্তন জিপি সদস্যের প্রতিনিধির বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাসের নামে উৎকুচ নেওয়ার অভিযোগ।
বারৈগ্রাম জিবির 10 নম্বর ওয়ার্ডের সদস্যার প্রতিনিধি অভিজিৎদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাসের নামে উৎকোচ নেওয়ার অভিযোগ তুললেন বিজনদে আনোয়ার হোসেন শরীফুদ্দিন। জিপির 10 নম্বর ওয়ার্ডে বসে একের পর এক অভিযোগ করে শরীফুদ্দিন বলেন, 2 বছর আগে পিএমজি পাইয়ে দেওয়ার নামে তার কাছ থেকে 16,100 টাকা নেন অভিজিৎ দে, কিন্তু 1.5-2 বছর অতিক্রান্ত হওয়ার পরও ঘর পাননি। অভিযোগ টাকা ফেরত চাইলে তাকে নানা ধরনের হুমকি দেন অভিজিৎ দে। ঠিক একইভাবে অভিযোগ করেন একই ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন। তিনি বলেন তার বাবা এবং বড় ভাইয়ের নামে 15,000 টাকা করে 30,000 টাকা উৎকোচ নিয়েছেন অভিজিৎ দে, কিন্তু দুজনের মধ্যে কেউ ঘর পাননি। এই ওয়ার্ডের আরেক বাসিন্দা বিজন দে বলেন তার কাছ থেকেও প্রধানমন্ত্রী আবাসের নামে উৎকোচ নিয়েছেন অভিজিৎ। তারা 1.5 বছর অপেক্ষা করে লিখিতভাবে অভিযোগনামা পুলিশ সুপারের কাছে দেন, কিন্তু আজ অবধি তারা সুবিচার পাননি। বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। জানান, বর্তমানে অভিযুক্ত অভিজিৎ তাদের ভয় দেখিয়ে চলেছেন। মামলা প্রত্যাহার না করলে বিভিন্ন ধরনের অসুবিধা ভোগ করতে হবে, এমনকি অরুণোদয় 3 থেকে বঞ্চিত হওয়ার জন্য হুমকি দেন। পরবর্তী খবরটি হলো, পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সংখ্যালঘু এলাকায় ব্যাপক তৎপরতা শুরু বিজেপির। শেষ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনেও রাজ্যে অপ্রতিদ্বন্দ্বী থাকবে বিজেপি, সেই পরিকল্পনা অনুযায়ী চলছে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ার কাজ। আর ডিলিমিটেশনের কূপে পড়ে বেকায়দায় পড়েছেন বিরোধীরা। আসন সংরক্ষণ সমীকরণে বেশ বেকায়দায় পড়েছে হাইলাকান্দি কংগ্রেস। শাহবাজ জামিরা জেলা পরিষদ আসন এবার মহিলা সংরক্ষিত হয়েছে, ফলে কংগ্রেস দলের টিকিটের দাবিদার 5 জন প্রত্যাশিত প্রার্থীর মধ্যে অনেকেই এখন ব্যাকফুটে চলে গেছেন। ফাঁকা মাঠে গোল দিতে বিজেপি এবার সংখ্যালঘু সম্প্রদায় থেকে শাহবাজ জামিরা জেলা পরিষদ আসনে টিকিট দিতে চাইছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকা কৃষ্ণপুর বাজার সংলগ্ন ব্যবসায়ী ও বিজেপি নেতা সৈয়দ আহমেদ লস্করের সহধর্মিনী আসিয়া বেগম লস্করকে টিকিট দেওয়ার পরিকল্পনা করছে হাইলাকান্দি বিজেপি। লালা ব্লক মন্ডল সভাপতি টিঙ্কু হাজাম সংখ্যালঘু এলাকায় সৈয়দ আহমেদকে নিয়ে সভা সমিতির কাজ চালিয়ে যাচ্ছেন। দক্ষিণ হাইলাকান্দির আসাম মিজোরাম সীমান্তের প্রত্যন্ত সাহেবরা গ্রামে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্লক মন্ডল সভাপতি টিঙ্কু হাজাম বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের 2 লক্ষেরও বেশি ভোট পেয়ে লোকসভায় কৃপানাথ পালা জয়ী হয়েছেন, সেটা তারা ভুলেননি। সংখ্যালঘু এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান রাখেন তিনি বলেন, গত লোকসভা নির্বাচনে সাহেবমারা এলাকায় বিজেপির কেউ প্রচারে আসেননি, এরপরও সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে বিজেপি কিছু সংখ্যক ভোট পেয়েছে। সে কথা মাথায় রেখে গরিব খেটে খাওয়া মহিলাদের এবার অরুণোদয় প্রকল্প পাইয়ে দিতে বিজেপির কর্মকর্তারা কাজ করছেন। এদিন সাহেবমারা এলপি স্কুল বুথ কেন্দ্রে 50 জন অরুণোদয় সুবিধা প্রাপকের নাম তালিকাভুক্ত করা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।